আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা শিখবো নন প্রিএমপ্টিভ শর্টেজ জব ফাস্ট শিডিউলিং উইথ অ্যারাইভাল টাইম। তো অ্যাকচুয়ালি নন প্রিএমপ্টিভ শিডিউলিং এর ক্ষেত্রে যখন কোনো একটা প্রসেস এক্সিকিউশন হয়, অর্থাৎ সিপিইউ এর অ্যাক্সেস পায়, তো প্রসেসটি সম্পূর্ণরূপে এক্সিকিউশন হবে, দেন সিপিইউ থেকে বের হবে, তার আগে বের হবে না কোনোভাবেই। কোন একটা প্রসেস এক্সিকিউশনে গেলে তার বাস টাইম কমপ্লিট করবে বা এক্সিকিউশন কমপ্লিট করবে, দেন তারপরেই সিপিইউ থেকে বের হবে, তার আগে বের হবে না। এটা হচ্ছে নন প্রিএমপ্টিভ এর মূল কনসেপ্ট। তো এখানে বলা আছে নন প্রিএমপ্টিভ শর্টেজ জব ফাস্ট। যেহেতু বলা আছে শর্টেজ জব ফাস্ট, তার মানে এখানে যে জবটার বাস টাইম সবচেয়ে কম সে সবার আগে অ্যাক্সেস পাবে, সে সবার আগে এক্সিকিউশনে যাবে এবং এক্সিকিউশন কমপ্লিট করবে, এবং এভাবে পর্যায়ক্রমে যার বাস টাইম বেশি সে সবার পরে এক্সিকিউশন পাবে। আচ্ছা, তবে যদি এমন হয় যে কোনো একটা প্রসেস একাই আছে, আমাদের রেডি কিউতে কোনো একটা প্রসেস একাই আছে, অন্য কোনো প্রসেস নেই, তো সেক্ষেত্রে সেই প্রসেসটার বাস টাইম যাই হোক না কেন সেই প্রসেসটা কিন্তু সবার আগে এক্সিকিউশনে যাবে। কারণ সেই সময় অন্য কেউ আর সিপিইউ কে অ্যাক্সেস করছে না, কারণ সিপিইউ সেই সময় আইডল আছে। এর জন্য সেই প্রসেসটা সবার আগে এক্সিকিউশনে যাবে। দেখো আমরা যদি এক্সাম্পলের সাহায্যে বিষয়টি বোঝার চেষ্টা করি, তো আমরা প্রথমেই গ্যান্ট চার্ট অঙ্কন করব। তো দেন আমরা গ্যান্ট চার্ট থেকে এভারেজ ওয়েটিং টাইম এবং এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম বের করার চেষ্টা করব। তো দেখো এখানে আমাদের প্রসেস আছে কয়টা? চারটা। তার মানে এখানে আমাদের প্রসেস এক্সিকিউশন যাবে 4 বার, এই জন্য আমরা 4টা খুব তৈরি করে নিলাম। আচ্ছা, এখন দেখো প্রসেস 1 এর অ্যারাইভাল টাইম হচ্ছে 0তম সেকেন্ড, প্রসেস 2 এর অ্যারাইভাল টাইম 2তম সেকেন্ড, প্রসেস 3 এর 4তম সেকেন্ড, আর প্রসেস 4 এর হচ্ছে 5তম সেকেন্ড। তার মানে দেখো প্রসেস 1 যখন এক্সিকিউশনে এসেছে, সরি, প্রসেস 1 যখন রেডি করতে এসেছে, এই সময় কিন্তু অন্য কেউ রেডি করতে নেই, কারণ পরবর্তী গুলো কিন্তু এর পরে আসছে। তার মানে যখন প্রসেস 1 আমার রেডি করতে আসছে, এই সময় কিন্তু আমার সিপিইউ পরিপূর্ণভাবে ফাঁকা আছে, আইডিয়াল আছে। তো এই জন্য কিন্তু প্রসেস 1 সরাসরি এক্সিকিউশনে চলে যাবে। এর বাস টাইম যাই হোক না কেন, এই সবার আগে যেহেতু এসেছে, এই সময় যেহেতু সিপিইউ ফাঁকা, সিপিইউ আইডল আছে, তো সরাসরি কিন্তু প্রসেস 1টি এক্সিকিউশনে চলে যাবে। তো দেখো প্রসেস 1 আসছে 0তম সেকেন্ডে এবং এর বাস টাইম হচ্ছে 7 সেকেন্ড। তার মানে প্রসেস 1টি 0তম সেকেন্ডে এক্সিকিউশন শুরু করবে এবং 7 সেকেন্ড এক্সিকিউশন হবে, হয়ে সিপিইউ থেকে বের হয়ে যাবে। দেন দেখো প্রসেস 1 যেহেতু 7 সেকেন্ড ধরে এক্সিকিউশনে আছে, তো এই টাইমের মধ্যে দেখো প্রসেস 2, প্রসেস 3 এবং প্রসেস 4 সকল প্রসেস গুলো কিন্তু রেডি কিউতে চলে আসছে। কারণ দেখো প্রসেস 2 এর অ্যারাইভাল টাইম 2 সেকেন্ড, প্রসেস 3 4 সেকেন্ড এবং প্রসেস 4 হচ্ছে 5 সেকেন্ড, কিন্তু প্রসেস 1 এক্সিকিউশন হতে সময় লেগেছে 7 সেকেন্ড। তার মানে এই 7 সেকেন্ড সময়ের মধ্যে আমার সবগুলো প্রসেস কিন্তু রেডি কিউতে চলে আসছে। তো এখন যেহেতু সবগুলো প্রসেস রেডি কিউতে আসছে আর আমরা করছি শর্টেজ জব ফাস্ট, তো এখন আমরা দেখব যে এই প্রসেসগুলোর মধ্যে কোন প্রসেসটার বাস টাইম সবচাইতে কম। যে প্রসেসের বাস টাইম সবার সাথে কম হবে সেই সবার আগে এক্সিকিউশনে যাবে এবং তার এক্সিকিউশন কমপ্লিট করে ফেলবে। তো দেখো আমরা দেখতে পাচ্ছি এই তিনটার মধ্যে সবচেয়ে বাস টাইম কম হচ্ছে P3-র। তার মানে এখন P3 এক্সিকিউশনে চলে যাবে। তাহলে এখন আমাদের P3 প্রসেসটি এক্সিকিউশনে যাবে এবং এর এক্সিকিউশন কমপ্লিট করবে। তো এর এক্সিকিউশন টাইম কত সেকেন্ড? 1 সেকেন্ড। যেহেতু বাস টাইম 1 সেকেন্ড, 7 থেকে 8 সেকেন্ড পর্যন্ত এটা এক্সিকিউশনে থাকবে এবং দেন এক্সিকিউশন কমপ্লিট হয়ে যাবে। দেন এখন আমাদের রেডি কিউতে আছে P2 এবং P4। তো আমরা দেখতে পাচ্ছি P2 এবং P4 উভয়েরই কিন্তু বাস টাইম সেম, বাস টাইম কিন্তু এরও 4 সেকেন্ড, এরও 4 সেকেন্ড। তো এখন আমরা কাকে এক্সিকিউশনে দিব? যেহেতু শর্টেজ জব ফার্স্ট, যার বাস টাইম কম তাকে দিব, কিন্তু এদের বাস টাইম তো সমান, তাহলে কাকে দিব? এখন আমার ইচ্ছা, আমি P2 কেও দিতে পারি, P4 কেও দিতে পারি, কারণ এদের বাস টাইম ইকুয়াল এবং এরা দুজনেই কিন্তু রেডি কিউতে আছে। কিন্তু আমি চেষ্টা করব যে আগে আসছে তাকে আগে দেওয়ার, কিন্তু এটা কিন্তু ম্যান্ডেটরি না, জাস্ট আমাদের সুবিধার্থে আমরা প্রসেসগুলোকে সিরিয়ালে রাখার জন্য যে প্রসেসটি আগে আসছে সেই প্রসেসকে আগে এক্সিকিউশনে দিব। তাহলে দেখো এখন এক্সিকিউশনে যাবে কে? P2 প্রসেসটি, এবং পিছু প্রসেসটি কতক্ষণ এক্সিকিউশনে থাকবে? 4 সেকেন্ড। তাহলে 8 + 4, তাহলে 12 সেকেন্ডে এক্সিকিউশন কমপ্লিট হয়ে যাবে। দেন P4 আসছে এখন শুধুমাত্র, তাহলে P4 এখন এক্সিকিউশনে চলে যাবে। তাহলে P4 এক্সিকিউশন হবে কত সেকেন্ড? 4 সেকেন্ড। তাহলে 12 + 4 হচ্ছে 16 সেকেন্ড।
তাহলে দেখো আমাদের সবগুলো প্রসেসের কিন্তু এক্সিকিউশন শেষ। এখন আমরা টোটাল ওয়েটিং টাইম এবং এবং এভারেজ ওয়েটিং টাইম বের করব। তাহলে দেখো, যদি আমরা টোটাল ওয়েটিং টাইম বের করতে চাই, তাহলে আমাদের P1 এর ওয়েটিং টাইম, P2 এর ওয়েটিং টাইম, P3 এর ওয়েটিং টাইম এবং P4 এর ওয়েটিং টাইম যোগ করতে হবে। তাহলে দেখো, আমরা যদি এখন সেটা করি, আমাদের P1 এর ওয়েটিং টাইম আসলে কত সেকেন্ড? দেখো, P1 কিন্তু এসেছে 0তম সেকেন্ডে, এসেছে এবং 0তম সেকেন্ডে কিন্তু এক্সিকিউশনে চলে গেছে। তার মানে P1 কে কিন্তু কোনো ওয়েট করতে হয়নি। তার মানে P1 এর ওয়েটিং টাইম হচ্ছে 0 সেকেন্ড, প্লাস P2 আসছে 2তম সেকেন্ডে আর এক্সিকিউশন শুরু করছে 7তম সেকেন্ডে। 7 থেকে 2 বাদ দিলে 5 সেকেন্ডকে ওয়েট করতে হয়েছে, 5 সেকেন্ড ওয়েট করতে হয়েছে। 2 সেকেন্ডে আসছে আর 7 সেকেন্ডে এক্সিকিউশন শুরু করছে, তার মানে 5 সেকেন্ড ওয়েট করতে হয়েছে। প্লাস সরি, এটা P3 7 সেকেন্ডে শুরু করছে, আসলে P2 দেখো, P2 কিন্তু 8 সেকেন্ডে এক্সিকিউশন শুরু করেছে। P2 8 সেকেন্ডে এক্সিকিউশন শুরু করেছে আর এসেছিল কত সেকেন্ডে? 2তম সেকেন্ডে। তার মানে P2 কে ওয়েট করতে হয়েছে 6 সেকেন্ড, 6 সেকেন্ড ওয়েট করতে হয়েছে। এবার দেখো P3 7 সেকেন্ডে এক্সিকিউশন শুরু করেছে আর এসেছিল কত সেকেন্ডে? 4 সেকেন্ডে। তাহলে 4 সেকেন্ডে আসছে আর 7 সেকেন্ডে শুরু করছে কাজ, তাহলে একে ওয়েট করতে হয়েছে 3 সেকেন্ড। প্লাস P4 আসছে 5তম সেকেন্ডে, কিন্তু এক্সিকিউশন শুরু করছে দেখো 12তম সেকেন্ডে। 12 থেকে 5 বাদ দিলে 7, তার মানে 7 সেকেন্ড ওয়েট করতে হয়েছে। তাহলে টোটাল ওয়েটিং টাইম আমরা পাচ্ছি 6 এবং 3 9, 9 এবং 7 হচ্ছে 16, 16 সেকেন্ড বা 16 মিলি সেকেন্ড, মানে এখানে যে একক দেওয়া থাকবে সেই একক। আচ্ছা, তাহলে টোটাল ওয়েটিং টাইম কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন আমরা এভারেজ ওয়েটিং টাইম বের করবো। তো অতএব এভারেজ ওয়েটিং টাইম, তো আমরা জানি যে টোটাল ওয়েটিং টাইমকে যদি আমরা নাম্বার অফ প্রসেস দ্বারা ভাগ করি, তাহলে কিন্তু আমরা এভারেজ ওয়েটিং টাইম পেয়ে যাব। তাহলে টোটাল ওয়েটিং টাইম হচ্ছে 16 সেকেন্ড, একে আমরা টোটাল প্রসেস সংখ্যা দ্বারা অর্থাৎ 4 দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাব এভারেজ ওয়েটিং টাইম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এখন আমরা বের করার চেষ্টা করব টোটাল টার্ন অ্যারাউন্ড টাইম এবং এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম। তাহলে দেখো, আমরা যখন ওয়েটিং টাইম বের করলাম, আমরা কিভাবে বের করলাম? আমরা স্টার্টিং টাইম থেকে অ্যারাইভাল টাইম বাদ দিলাম, স্টার্টিং টাইম থেকে অ্যারাইভাল টাইম বাদ দিলাম, স্টার্টিং টাইম থেকে অ্যারাইভাল টাইম বাদ দিলাম। প্রতিটা প্রসেসের স্টার্টিং টাইম থেকে অ্যারাইভাল টাইম বাদ দিলে কিন্তু আমরা ওয়েটিং টাইম পেয়ে গেছি। আচ্ছা, এখন আমরা ক্যালকুলেশন করবো হচ্ছে টোটাল টার্ন অ্যারাউন্ড টাইম, টোটাল টার্ন অ্যারাউন্ড টাইম। তাহলে দেখো, প্রথম প্রসেসটার টোটাল টার্ন অ্যারাউন্ড টাইম কত? প্রথম প্রসেসটা আসছে 0 সেকেন্ডে, শেষ হয়েছে কখন? 7 সেকেন্ডে। দেখো, 0 সেকেন্ডে আসছে আর 7 সেকেন্ডে শেষ হয়েছে, তার মানে 7 থেকে 0 বাদ দিলে 7 সেকেন্ড সময় লেগেছে। প্লাস P2 প্রসেস, দেখো এসেছে 2 সেকেন্ডে আর P2 প্রসেস শেষ হয়েছে কত সেকেন্ডে? 12 সেকেন্ডে। 2 সেকেন্ডে আসছে, 12 সেকেন্ডে শেষ হয়েছে, তার মানে এই টোটাল সময় লেগেছে হচ্ছে 10 সেকেন্ড। দেন P3 প্রসেস আসছে 4 সেকেন্ডে আর শেষ হয়েছে কখন? 8 সেকেন্ডে, তার মানে 8 থেকে 4 বাদ দিলে আমার সময় লেগেছে হচ্ছে 4 সেকেন্ড। প্লাস P4 প্রসেসটি এসেছে 5 সেকেন্ডে আর শেষ করেছে কততম সেকেন্ডে? 16 সেকেন্ডে, তার মানে এর সময় লেগেছে 11 সেকেন্ড। তাহলে দেখো, আমরা টার্ন অ্যারাউন্ড টাইমটি কিভাবে বের করছি? আমরা কমপ্লিশন টাইম থেকে অ্যারাইভাল টাইম বাদ দিচ্ছি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি টার্ন অ্যারাউন্ড টাইম। আর যখন আমরা স্টার্টিং টাইম থেকে অ্যারাইভাল টাইম বাদ দিচ্ছিলাম, তখন আমরা পাচ্ছিলাম ওয়েটিং টাইম। তাহলে দেখো, আমরা টোটাল টার্ন অ্যারাউন্ড টাইম কত পেলাম? 7 এবং 10 17, 17 এবং 4 21, 21 এবং 11 হচ্ছে 32 সেকেন্ড বা মিলি সেকেন্ড বা ন্যানো সেকেন্ড, যে একক এটা দেওয়া থাকবে। তো এটা পেলাম টোটাল টার্ন অ্যারাউন্ড টাইম। তাহলে অতএব এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইমটা কত হবে? অতএব এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম। তো আমরা কি করব? টোটাল টার্ন অ্যারাউন্ড টাইমটাকে আমরা জাস্ট টোটাল নাম্বার অফ প্রসেস অর্থাৎ 4 দ্বারা ভাগ করব, তাহলে কিন্তু আমরা টোটাল নাম্বার অফ অ্যারাউন্ড টাইমটা পেয়ে যাবো। তাহলে 4 8 32, অর্থাৎ 8 মিলি সেকেন্ড বা সেকেন্ড বা ন্যানো সেকেন্ড, যেটা এককে দেওয়া থাকবে। তাহলে এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম আমরা পেয়ে গেলাম হচ্ছে 8 সেকেন্ড। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমরা আমাদের পরবর্তী লেকচার ভিডিওতে আমরা প্রিএমপ্টিভ শর্টেজ অফ ফার্স্ট উইথ অ্যারাইভাল টাইম এটাকে কিভাবে ক্যালকুলেট করা যায় সেটা আমরা দেখবো। তো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।